জ্ঞানবিদ্যা হলো ইংরেজি শব্দ এপিস্টেমোলজির বাংলা প্রতিশব্দ। জ্ঞানবিদ্যা হলো ইংরেজি শব্দ এপিস্টেমোলজির বাংলা প্রতিশব্দ। এপিস্টেম, ইপিআইএসটিইএমই, ইপিআইএসটিইএমই, এপিস্টেম কথাটির অর্থ হলো জ্ঞান। এপিস্টেম, ইপিআইএসটিইএমই কথাটির অর্থ হলো জ্ঞান, এবং লগোজ, এলওজিওএস কথাটির অর্থ হলো বিদ্যা। এপিস্টেম কথাটির অর্থ হলো জ্ঞান, এবং লগোজ, এলওজিওএস কথাটির অর্থ হলো বিদ্যা। কাজেই জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি হলো এমন এক বিদ্যা বা শাস্ত্র যাতে জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। জ্ঞানবিদ্যা হলো ইংরেজি শব্দ এপিস্টেমোলজির বাংলা প্রতিশব্দ। এপিস্টেম, ইপিআইএসটিইএমই কথাটির অর্থ হলো জ্ঞান, এবং লগোজ, এলওজিওএস কথাটির অর্থ হলো বিদ্যা। কাজে জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি হলো এমন এক বিদ্যা বা শাস্ত্র যাতে জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। দর্শন সত্যকে জানতে চায়। দর্শন সত্যকে জানতে চায়। এই সত্য বস্তুর বাহ্যরূপ বা অবভাস নয়। এই সত্য বস্তুর বাহ্যরূপ বা অবভাস নয়। এটি হলো বস্তুর স্বরূপ বা সত্তা। এটি হলো বস্তুর স্বরূপ বা সত্তা। বস্তুর সত্তা বা স্বরূপকে তত্ত্ব বলে। বস্তুর সত্তা বা স্বরূপকে তত্ত্ব বলে। কাজেই দর্শন সত্য হিসাবেই তত্ত্বকে জানতে চায়। কিন্তু জানতে চাইলে এই প্রশ্ন উঠবে, কিভাবে জানবো? অর্থাৎ জ্ঞানের শর্ত কি, এবং এই সব শর্ত পূরণ করলে তত্ত্বকে জানা সম্ভব কিনা। এই জন্যই দর্শনে তত্ত্ববিদ্যা বা তত্ত্ব সংক্রান্ত আলোচনার সঙ্গে সঙ্গে জ্ঞানবিদ্যা বা জ্ঞান সংক্রান্ত আলোচনা অনিবার্যভাবে এসে পড়েছে। দর্শন সত্যকে জানতে চায়। এই সত্য বস্তুর বাহ্যরূপ বা অবভাস নয়। এই সত্য, দর্শন সত্যকে জানতে চায়। এই সত্য বস্তুর বাহ্যরূপ বা অবভাস নয়। এটি হলো বস্তুর স্বরূপ বা সত্তা। বস্তুর সত্তা বা স্বরূপকে তত্ত্ব বলে। কাজে দর্শন সত্য হিসাবে তত্ত্বকেই জানতে চায়। কিন্তু জানতে চাইলেই প্রশ্ন উঠবে, কিভাবে জানবো? অর্থাৎ জ্ঞানের শর্ত কি, এবং এবং এই সব শর্ত পূরণ করলে তত্ত্বকে জানা সম্ভব কিনা, এবং এই সব শর্ত পূরণ করলে তত্ত্বকে জানা সম্ভব কিনা। এই জন্যই দর্শনে তত্ত্ববিদ্যা বা তত্ত্ব সংক্রান্ত আলোচনার সঙ্গে সঙ্গে জ্ঞানবিদ্যা বা জ্ঞান সংক্রান্ত আলোচনা অনিবার্যভাবে এসে পড়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় দর্শনে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা
তা বিচার করে দেখা হতো না। প্রাচীন ও মধ্যযুগীয় দর্শনে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা তা বিচার করে দেখা হতো না। এখানে অন্ধ বিশ্বাসের ভিত্তিতে তত্ত্বকে সত্য বলে স্বীকার করা হতো। ফলে তত্ত্ব সম্পর্কে বিভিন্ন দার্শনিক সিদ্ধান্তগুলির মধ্যে কোনো সামঞ্জস্য থাকত না। দর্শন নির্বিচারবাদ এবং রহস্যবাদে পরিণত হতো। এই জন্যই পরবর্তীকালে তত্ত্ববিদ্যা বা তত্ত্ব সংক্রান্ত আলোচনার সঙ্গে সঙ্গে জ্ঞানবিদ্যা বা জ্ঞান সংক্রান্ত আলোচনার প্রয়োজন দেখা দিল। প্রাচীন ও মধ্যযুগীয় দর্শনে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা তা বিচার করে দেখা হতো না। এখানে অন্ধ বিশ্বাসের ভিত্তিতে তত্ত্বকে সত্য বলে স্বীকার করা হতো। এখানে অন্ধবিশ্বাসের ভিত্তিতে তত্ত্বকে সত্য বলে স্বীকার করা হতো। ফলে তত্ত্ব সম্পর্কে বিভিন্ন দার্শনিক সিদ্ধান্তগুলির মধ্যে কোনো সামঞ্জস্য থাকত না। দর্শন নির্বিচারবাদ এবং রহস্যবাদে পরিণত হতো। এই জন্যই পরবর্তীকালে তত্ত্ববিদ্যা বা তত্ত্ব সংক্রান্ত আলোচনার সঙ্গে সঙ্গে জ্ঞানবিদ্যা বা জ্ঞান সংক্রান্ত আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিল। আধুনিক দর্শনে দার্শনিক লকি সর্বপ্রথম আলাদাভাবে জ্ঞান সম্পর্কীয় আলোচনার সূত্রপাত করেন। আধুনিক দর্শনে দার্শনিক লকি আলাদাভাবে জ্ঞান সম্পর্কীয় আলোচনার সূত্রপাত করলেন। অবশ্য লকের এই আলোচনা ছিল মনস্তাত্ত্বিক আলোচনা। কারণ লক জ্ঞানের উৎপত্তি ব্যাখ্যার দিকেই বেশি লক্ষ্য দিতেন। যথার্থ জ্ঞানের শর্ত, তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতা প্রভৃতি বিষয়ে আলোচনায় তিনি যাননি। আধুনিক দর্শনে দার্শনিক লকি সর্বপ্রথম আলাদাভাবে জ্ঞান সম্পর্কীয় আলোচনার সূত্রপাত করলেন। অবশ্য লকের এই আলোচনা ছিল মনস্তাত্ত্বিক আলোচনা। কারণ লক জ্ঞানের উৎপত্তি ব্যাখ্যার দিকেই বেশি লক্ষ্য দিতেন। যথার্থ জ্ঞানের শর্ত, তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতা প্রভৃতি বিষয়ের আলোচনায় তিনি যাননি। পরবর্তীকালে দার্শনিক কান্টের দর্শন সম্পর্কীয় আলোচনায় জ্ঞানবিদ্যা পরিপূর্ণ রূপ গ্রহণ করল। পরবর্তীকালে দার্শনিক কান্টের দর্শন সম্পর্কীয় আলোচনায় জ্ঞানবিদ্যা পরিপূর্ণ রূপ গ্রহণ করল। কান্ট যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান সংক্রান্ত সমস্যাগুলি বিস্তারিতভাবে আলোচনা করলেন। জ্ঞান কি, জ্ঞানের স্বরূপ কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়, জ্ঞানের যথার্থতা কোন কোন শর্তের উপর নির্ভর করে, তত্ত্বজ্ঞান কি সম্ভব, এই সব প্রশ্নের উত্তর দিয়ে কান্ট জ্ঞানবিদ্যাকে একটি স্বতন্ত্র শাখা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। কান্ট জ্ঞানবিদ্যার উপর এত বেশি গুরুত্ব দিলেন যে
জ্ঞানবিদ্যাকেই তিনি দর্শন বললেন। তিনি বললেন, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার। পরবর্তীকালে দার্শনিক কান্টের দর্শন সম্পর্কিত আলোচনায় জ্ঞানবিদ্যা পরিপূর্ণ রূপ গ্রহণ করল। কান্ট যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান সংক্রান্ত সমস্যাগুলি বিস্তারিতভাবে আলোচনা করলেন। জ্ঞান কি, জ্ঞানের স্বরূপ কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়, জ্ঞানের যথার্থতা কোন কোন শর্তের উপর নির্ভর করে, তত্ত্বজ্ঞান কি সম্ভব, এই সব প্রশ্নের উত্তর দিয়ে কান্ট জ্ঞানবিদ্যাকে একটি স্বতন্ত্র শাখা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। কান্ট জ্ঞানবিদ্যার ওপর এত বেশি গুরুত্ব দিলেন যে জ্ঞানবিদ্যাকেই তিনি দর্শন বললেন। তিনি বললেন, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার। কাজেই যে শাস্ত্রে জ্ঞানের উৎস, স্বরূপ, উপকরণ, মানদণ্ড, শর্ত, সীমা ও সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করে তাকে জ্ঞানবিদ্যা বলে। কাজেই যে শাস্ত্র জ্ঞানের উৎস, স্বরূপ, উপকরণ, মানদণ্ড, শর্ত, সীমা ও সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করে তাকে জ্ঞানবিদ্যা বলে। যে শাস্ত্র জ্ঞানের উৎস, স্বরূপ, উপকরণ, মানদণ্ড, শর্ত, সীমা ও সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করে তাকে জ্ঞানবিদ্যা বলে। তাহলে কি হলো? এক, জ্ঞানের স্বরূপ প্রসঙ্গে জ্ঞান বা জানা শব্দটির বিভিন্ন অর্থ, জ্ঞান বা বাচনিক জ্ঞানের ব্যাখ্যা, ধারণা ও জ্ঞানের সম্পর্ক, জ্ঞান ও বিশ্বাসের সম্পর্ক প্রভৃতি আলোচনা। তাহলে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়গুলি কি কি হলো? এক, জ্ঞানের স্বরূপ প্রসঙ্গে জ্ঞান বা জানা কথাটির বিভিন্ন অর্থ। জ্ঞানের 1 নম্বর, জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়গুলি কি কি? 1, জ্ঞানের স্বরূপ প্রসঙ্গে জ্ঞান বা জানা কথাটির বিভিন্ন অর্থ, জ্ঞান বা বাচনিক জ্ঞানের ব্যাখ্যা, ধারণা ও জ্ঞানের সম্পর্ক, জ্ঞান ও বিশ্বাসের সম্পর্ক প্রভৃতি আলোচনা। 2, জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের আলোচনা। 2, জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের আলোচনা। 3, সত্যতা, সত্যতার স্বরূপ এবং সত্যতার মানদণ্ড বিষয়ক আলোচনা। 3, সত্যতা, সত্যতার স্বরূপ এবং সত্যতার মানদণ্ড বিষয়ক আলোচনা। 4, জ্ঞান লাভের পদ্ধতি হিসাবে অবরোহ ও আরোহের আলোচনা। জ্ঞান লাভের পদ্ধতি হিসাবে অবরোহ ও আরোহের আলোচনা। 5, জ্ঞানের সীমা অর্থাৎ জগতের কতটুকু সম্পর্কে জানতে পারা জ্ঞাতার পক্ষে সম্ভব তার আলোচনা। 5, জ্ঞানের সীমা অর্থাৎ জগতের কতটুকু সম্পর্কে জানতে পারা জ্ঞাতার পক্ষে সম্ভব তার আলোচনা। 6, জ্ঞানের উৎস হিসাবে ইন্দ্রিয় অনুভব, বুদ্ধি, সংজ্ঞা ইত্যাদির ভূমিকা সম্পর্কে আলোচনা। 6, জ্ঞানের উৎস হিসাবে
ইন্দ্রিয় অনুভব, বুদ্ধি, সজ্ঞা ইত্যাদির ভূমিকা সম্পর্কে আলোচনা। 7. সত্য জ্ঞানের ভিত্তি এবং সত্য জ্ঞানের ভিত্তি এবং জ্ঞানের সত্যতা মিথ্যাত্ব পরীক্ষার মানদণ্ড সম্পর্কে আলোচনা। 7. সত্য জ্ঞানের ভিত্তি এবং জ্ঞানের সত্যতা মিথ্যাত্ব পরীক্ষার মানদণ্ড সম্পর্কে আলোচনা। 8. ভ্রান্তি বা ভ্রান্ত জ্ঞানের সম্ভাবনা কিভাবে তৈরি হয় তার আলোচনা। 8. ভ্রান্তি বা ভ্রান্ত জ্ঞানের সম্ভাবনা কিভাবে তৈরি হয় তার আলোচনা। 9. জ্ঞান বাক্য গঠনের যৌক্তিক রীতিনীতি সম্পর্কে আলোচনা। 9. জ্ঞান বাক্য গঠনের যৌক্তিক রীতিনীতি সম্পর্কে আলোচনা। 10. অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান কি সম্ভব? অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান কি সম্ভব, অর্থাৎ অধিবিদ্যা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর আলোচনা। 10. অতীন্দ্রিয় সত্তার জ্ঞান কি সম্ভব, অর্থাৎ অধিবিদ্যা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর আলোচনা। সুতরাং দর্শন সত্য বা তত্ত্বকে জানতে চায়। সুতরাং দর্শন সত্য বা তত্ত্বকে জানতে চায়। এখানে তত্ত্ব এবং জানা বা জ্ঞান, এখানে তত্ত্ব এবং জানা বা জ্ঞান দুটি সমান গুরুত্ব, দুটিরই গুরুত্ব সমান। দর্শন সত্য বা তত্ত্বকে জানতে চায়। এখানে তত্ত্ব এবং জানা বা জ্ঞান দুটিরই গুরুত্ব সমান। তত্ত্বের স্বরূপ না জানলে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা তার বিচার সম্ভব নয়। তত্ত্বের স্বরূপ না জানলে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা তার বিচার সম্ভব নয়। জ্ঞানবিদ্যা তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতা বিচার করতে চায়। জ্ঞানবিদ্যা তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতা বিচার করতে চায়। কাজেই অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার মতো জ্ঞানবিদ্যাও দর্শনের একটি শাখা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। সুতরাং দর্শন সত্য বা তত্ত্বকে জানতে চায়। এখানে তত্ত্ব এবং জানা বা জ্ঞান দুটির গুরুত্বই সমান। তত্ত্বের স্বরূপ না জানা থাকলে তত্ত্বজ্ঞান সম্ভব কিনা তার বিচার সম্ভব নয়। জ্ঞানবিদ্যা তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতাকে বিচার করতে চায়। কাজেই অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার মতো জ্ঞানবিদ্যাও দর্শনের একটি শাখা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা।